ভোটের আগে কলকাতার প্রিন্সেপ ঘাটে হঠাৎই হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার তীরে তখন মাঝিরা সারি সারি নৌকোয় বসে হঠাৎ প্রধানমন্ত্রী উঠে বসলেন গৌরাঙ্গ বিশ্বাসের নৌকায়। তার সঙ্গেই গঙ্গা বক্ষে নৌকা বিহার সারলেন প্রধানমন্ত্রী। তারপর থেকে রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠে গৌরাঙ্গের পরিবার। হুগলির জিরাটের গোপালপুর গ্রাম, সেই গ্রামের বাসিন্দা বছর 70-এর গৌরাঙ্গ এলাকায় সবার কাছে কালু নামে পরিচিত। স্ত্রী, সন্তান, কন্যাকে নিয়ে তার পরিবার। যদিও তার স্ত্রী বর্তমানে অসুস্থ, গোটা পরিবারের দায়িত্ব ছেলে শঙ্করের কাঁধে। 3 মেয়ের বিয়ে হয়ে গেছে। তার পরিবারের কেউ বিশ্বাস করতে পারেনি তার বাবার নৌকায় উঠে দেশের প্রধানমন্ত্রী। প্রথমে গুরুত্ব না দিলেও পরে বিভিন্ন জায়গা থেকে ফোন আসায় শুরু হয় গৌরাঙ্গের কাছে। তখন তিনি বুঝতে পারেন কিছু একটা হয়েছে। বাবাকে ফোন করতেই বলেন, আমি ব্যস্ত রয়েছি, পরে কথা বলছি। এরপর পুরো বিষয়টা জানতে পারেন গৌরাঙ্গের পরিবার। এরপর গোটা গ্রাম জুড়ে বইছে খুশির হাওয়া। পার্টি হিসেবে বলাগড়ের সুমনা সরকার তার বাড়িতে সামনে গেলে তার সাথে বা তার পরিবারের সাথে কথা হয়নি। গতকাল পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। বলাগড়ের বিজেপি প্রার্থী সুমনা সরকার জয়ী হয়েছে। আজ সকালে হাজির গৌরাঙ্গ বাবুর বাড়িতে। তাকে জড়িয়ে ধরে মিষ্টি খাইয়ে সমস্ত তার সমস্যার কথা শুনলেন এবং প্রধানমন্ত্রী নৌকা বিহারে সেই সফর, সেই বিষয় শুনলেন। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে নমস্কার করে তার পাশে থাকার আশ্বাস দিলেন। জয় শ্রীরাম। ছবিটা তুলে দাও কষ্ট করে মানে প্রথম থেকে লড়াই শেষ হওয়ার দিন লাগছে। প্রথম কথা, আমার তখন প্রচার চলছিল। প্রচার চলাকালীন আমি জানতে পেরেছি যে আমাদের বলাগড়েরই এবং জিরাট খামারগাছির মাঝখানে বাড়ি, পরানপুরে বাড়ি। মানে মানে মোদিজি জড়িয়ে ধরেছেন ওনাকে, ওনারও ভীষণ ভালো লেগেছে, আমি শুনেছি সব। তো সত্যি এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। একজন ওই রকম একজন মানুষ, একজন যুগ পুরুষ বলা চলে, সে জড়িয়ে ধরেছে, মানে এটা মানে মনে হয় যেন একটা ড্রিম, একটা স্বপ্ন। সত্যি আমাদের খুব ভালো লাগছে যে বলাগড়ের মাটিকে ভারতবর্ষের মতো জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী সবসময় সম্মানের জায়গায় রাখছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমি তখন আসতে পারিনি। আমি গতকালকে আমাদের রেজাল্ট বেরিয়েছে, আপনারা জানেন। আমি আজকে সকালবেলাতেই আসতাম ওনার বাড়িতে, কিন্তু অ্যাকচুয়ালি সকাল থেকে এত মানুষ আসছে বাড়িতে, এত মানুষ কংগ্রাচুলেট করার জন্য বাড়িতে ঢুকেছে, তাদেরকে এড়িয়ে আমি ভালো করে স্নানও মানে করতে পারিনি বলা চলে। দেখুন না, মাথায় আবির টাবির সব রয়ে গেছে। তো আমি এসছি এখানে, আমার সত্যি খুব ভালো লাগছে। আমার সঙ্গে কাকুর সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। উনি মাঝি। এবার বলাগড়ের যে নৌকো কারখানা দীর্ঘদিন অনেক একটা সংখ্যা ছিল, ধীরে ধীরে কমেছে। এখন এই পরিস্থিতিতে উনিও নৌকা চালান। উনি যেখানে কাজ করেন, কলকাতায় মোদীবাবুর সঙ্গে দেখা হয়েছে, সেখানে কিন্তু উনি পারিশ্রমিক হিসেবে কাজ করেন। এই নৌকো নিয়ে কি ভাবছেন? বলাগড়ের নৌকো নিয়ে দেখুন, বলাগড়ে নৌশিল্পী যেটা ছিল, সেই ঐতিহ্য বন্ধ হয়ে যাচ্ছিল, শিল্প সে বন্ধ হওয়ার পথেই একদম। আমরা চেষ্টা করব নৌশিল্প যাতে আবার জাগ্রত করা যায়, এবং মোদিজিও বলেছেন বারবার, তার জন্য তো তিনি বিশ্বকর্মা যোজনা চালু করেছিলেন। নৌশিল্পীদেরও তার মধ্যে রেখেছিলেন যাতে তারা সেখান থেকে একটু বেনিফিটস পায়। তো সেটাও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করতে দেননি। এবার সরকার তৈরি হবে, নতুন করে যে সরকার হবে আগামী দিন, সেদিন দেখতে পাবেন আপনারা মানুষ কিভাবে পরিষেবা পাবে। নৌশিল্পীরা, তাদের ঐতিহ্য কখনোই শেষ হয়ে যাবে না। আবার নতুন করে শিল্প আবার তৈরি হবে বাংলার বুকে। প্রতিটা বিধানসভা কেন, প্রতিটা জেলায় জেলায় সমস্ত জায়গায় দেখবেন শিল্প তৈরি হবে। এটা শিল্পের বিরুদ্ধে নয় বিজেপি। আপনাদের এখানে যেমন সবুজদ্বীপ ছিল, সেই সবুজদ্বীপ এখন ধরছে, এমন অবস্থা রয়েছে। এইরকম ধরনের যারা মাঝি রয়েছে, তারা যদি যেভাবে কলকাতায় কাজ করতে যাচ্ছে, কারণ পর্যটকরা আছে, একজন মাঝি কলকাতায় যাচ্ছেন, পার ডে উনি 200 টাকা করে ইনকাম করছেন। ওখানে নৌবিহার হয়, সেখানে কাজ করছেন। আমাদের এখানে তো গঙ্গা আছে, ওই কাজটা করতে পারবো, সেই ব্যবস্থা থেকে আপনারা এসে করতে পারবেন। শুনুন, আমরা চেষ্টা করবো। দেখুন, আপনি যেটা বললেন সবুজ দ্বীপের কথা, এটা সবুজ দ্বীপের জন্য সত্যি কথা বলতে যারা তৈরি করছিলেন সবুজ দ্বীপটা, তারাই সেখান থেকে মাটি বালি চুরি করছিলেন, তারাই সেখান থেকে গাছ বিক্রি করে দিচ্ছেন। তাহলে সেটা কি করে ভালো হবে?
কি করে আপনারা বলছেন যে সবুজদ্বীপ পর্যটন কেন্দ্র হয়েছে, সবুজদ্বীপ পর্যটন কেন্দ্র একটা শিল্প? কি শিল্প হচ্ছে যেখানে তারা তৈরি করছে, একদিকে বানাচ্ছে, লোককে আই ওয়াশ করছে, একদিকে চুরি হয়ে যাচ্ছে। ন্যাচারালি ওটা তো শেষ হবেই, এটাই তো স্বাভাবিক না? যে চরের ওপরে হচ্ছে সেই চরের বালি কাটছে, মাটি কাটছে, তো সেখানে দাঁড়িয়ে সত্যি খারাপ লাগছে। আজকে সবুজদ্বীপ নিয়ে আমরা নতুন করে কিছু ভাববো আগামী দিন, যে সবুজদ্বীপে যদি কিছু করা যায়। আর নৌকা বিহারের কথা বলছেন, এটা সত্যি কথা, এখানে পোর্ট ট্রাস্ট হবে। বলাগড়ে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট অলরেডি উদ্বোধন হয়ে গেছে, মোদিজি করে দিয়েছে, প্রচুর কর্মসংস্থান হবে। সাথে সাথে সবুজ দ্বীপটাকে আমরা সেভাবে সাজাবো। এবং এরপর যে বললেন না নৌকা বিহার, এটা নিশ্চয়ই আমাদের হুগলি নদীতে, আমাদের বলাগড়ে কেন হবে না? আমরা তো নিশ্চয়ই এটা নিয়ে প্রপোজাল দেবো যে আমাদের ঘরে, আমাদের এলাকার সব নৌশিল্পী যারা আছে, চাষি যারা চালান, মাঝি, তারা কেন অন্য জায়গায় যাবে, আমাদের বিধানসভায় কেন থাকবে না? 15 বছর ধরে এখানের বাইরে, কিন্তু দলকে ভালোবেসে আছে। এই দল আসার পরে উনি খুশিতে আনন্দে যে আমাদের দল আমরা ফিরিয়ে আনলাম। এই 15 বছর একটা চোখের কোণে জল ছিল। শুধু 15 বছর নয়, 34 বছর, 15 বছর, হিসাব করুন না, প্রায় 50 বছর। মানুষের চোখে কাঁদতে কাঁদতে জল চলে গেছে। আজকে তো তাই আমি বলছিলাম, বার্তা দিচ্ছিলাম কর্মীদেরকে এবং কার্যকর্তাদের, যে আমাদের চোখে অনেক জল গেছে। 21শে বিধানসভা নির্বাচনের পরেও আপনারা দেখেছেন যে প্রচুর বাড়িঘর ছাড়া হয়েছে, মারধর হয়েছে, কেউ টিকতে পারেনি। আজকের দিনে যদি বিজেপি জিততো, এই তৃণমূল জিততো এখানে, তাহলে দেখতেন এতক্ষণ রক্তগঙ্গা বয়ে যেত। একদম আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, গতকালকে কাউন্টিং হলে সেখানে ঢুকেই তারা জয় বাংলা করে চিল্লাচ্ছে, শুরুতেই চিৎকার করছে। জিতলে কি করতো আপনারা ভাবতে পারছেন? জিতলে মানে কেউ টিকতে পারতো না। আজকে আমরা বার্তা দিচ্ছি কর্মীদেরকে, সমর্থকদের, যারা আমাদের কার্যকর্তা আছে, যে এলাকায় কোনো অশান্তি যাতে না হয়, কারো বাড়িঘর যাতে ভাঙচুর না হয়। আর ওরা হলে কিন্তু আরো অশান্তি বেশি হতো। এইগুলো কিন্তু হতো, বিজেপি কিন্তু এগুলোর পক্ষে নয়, এগুলোর বিপক্ষে, অশান্তির পক্ষে বিজেপি নয়, এটা বুঝতে হবে। আজকে ওনাদের চোখের জলের দাম স্বরূপ আজকে বলাগড়ের মানুষ 45,000 ভোট দিয়েছে। ওনারা এতদিন ধরে কষ্ট করেছেন, ওনারা চোখের জল ফেলে ফেলে একটা শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন। কোনো কিছু, একটা গাছ লাগালে তার একটা ফল হবে, সেটাই স্বাভাবিক। ধীরে ধীরে সেটাকে বড় করে গাছে ফুল আসবে, তারপরে ফলটা হবে। সে ফলটা একটা সময় পাকবে, তখন মানুষ খাবে। আজকে ওনারা গাছ লাগিয়ে সেটাকে ফলে পরিণত করে ফলটাকে পাকিয়েছে। আজকে তার ফলস্বরূপ আমরা পেলাম 45,000 ভোটে বলাগড়ে মানুষ জিতিয়েছে আমাদেরকে। এটা তো আমাদের কাছে আনএক্সপেক্টেড। কোথাও প্রধানমন্ত্রী কোনো সভা হলে সেখানে আপনারা এগিয়ে যান, যে প্রধানমন্ত্রী যদি কিছু বলে বা প্রধানমন্ত্রীর সাথে কিছু হ্যান্ডশেক করা বা এরকম। সেখানে প্রধানমন্ত্রী ওনাকে টেনে নিয়ে জড়িয়ে ধরলেন এবং ছবি তুললেন, এটা অনেক বড় পাওয়া। এটা সত্যি কথা বলতে, প্রধানমন্ত্রীকে, দেশের প্রধানমন্ত্রী, উনি আমাদের মতো খেটে খাওয়া মেহনতি মানুষ যারা আছে, আমাদের মধ্যবিত্ত পরিবার, উনি একজন নৌকা বিহারে, উনি একজন মাঝি। এই কাকুর মতো মানুষকে যে প্রধানমন্ত্রী বুকে জড়িয়ে ধরতে পারে, যার রোজগার হচ্ছে 200 টাকা, তাহলে বুঝতে হবে সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেমন মানুষ, কত বড় মাপের একজন মহান মানুষ তিনি, মহান নেতা তিনি। তাই তিনি একজন মাঝিকে বুকে জড়িয়ে ধরতে পেরেছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমরা ওনাকে অনেক হাজার হাজার শত শত কোটি প্রণাম জানাই আজকের এখান থেকে। সত্যি বলছি, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। পাশে কি এই অর্থনৈতিক সংকট ওনার পরিবারে কে পাশে দাঁড়াবেন? দেখুন, আমরা নিশ্চয়ই দাঁড়াবো, যেটা আমাদের, উনি একজন মাঝি, সেই হিসেবে আমাদের দিক থেকে যেটা করার সরকারিভাবে, দেখুন কোনো মানুষ তো কখনোই পারে না কারো ব্যক্তিগত সেভাবে দায়িত্ব নেওয়ার জন্য, আর সেটা উচিত নয়। আজকে আমরা চেষ্টা করব সরকারি যে যে আছে জিনিসগুলো, যে প্রকল্পগুলো যেগুলো করবে আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে বাংলার বুকে, জনগণের সরকার, রামের সরকার তৈরি হচ্ছে, রাম রাজত্ব হবে বাংলার বুকে। সেই সরকার যখন হবে, নিশ্চয়ই মানুষের কথা ভাববে, মানুষের জন্য করবে। তৎসহ ওনার জন্য আমি বলাগড় বিধানসভার একজন বিধায়িকা হিসেবে নিশ্চয়ই ওনার পাশে থাকবো, এবং কাকুর সাথে, কাকু যেভাবে কথা বলবেন, আমরা ওনার সাথে মিলেমিশে একসাথে থাকবো, পরিবারের মতো সম্পর্ক। যখন আসে লোকজন, ওই দিনকে আমাদের পুজো করার কথা ছিল নৌকায়, হঠাৎ মোদিবাবু আসলো। আসার পরেই যখন ঘাটে নামলো, তখন আমি নিজে নমস্কার করলাম। নমস্কার করার পরে মোদিবাবু তো হাসলো, হেসে আমাকে বলছে চলিয়ে। নৌকা উঠলো। নৌকা উঠার পরে বাইরে গঙ্গায় চলে গেলাম, ওখানে ঘুরছিলাম। মোদিবাবুর হাতে একটা ক্যামেরা ছিল, উনি মা গঙ্গাকে নমস্কার করলো, আর মনে মনে হয়তো কোনো কিছু বলেছিল, সেইটা নিয়ে ক্যামেরা দিয়ে ফটো তুলছিল। কথোপকথন কিছু হয়েছে আপনাদের? আমার কাছে শুধু নামটাই জিজ্ঞাসা করলো। নামটা জিজ্ঞেস? হ্যাঁ। কিছু আপনার যে গঙ্গায় যে আপনি অতক্ষণ ধরে নিয়ে ঘুরলেন, তখন কি কি করছিলেন? মানে ঘাটের নাম জিজ্ঞাসা করছিল যে এই ঘাটটা কি ঘাট? না, ওইসব জিজ্ঞাসা করিনি, আমাকে আমার নামটাই জিজ্ঞাসা করলো। আমার নামটা যখন জিজ্ঞাসা করলো, নামটাই শুনলো। শোনার পরে উনি বাইরে চলে গেল, বাইরে গঙ্গাতে ঘুরলাম 1 ঘন্টা মতন অনুমান আর কি। কটা নৌকো ছিল?
একটি না আরো পেছনে আরো না, আমি যে নৌকাটায় ছিলাম আমার নৌকায় মোদিবাবু ছিল, আর দুটো ওনার গার্ড ছিল, আর আমি ছিলাম। আর সাইডে যে নৌকাগুলো ছিল ওই নৌকায় ক্যামেরাম্যান ছিল, আরো লোকজন ছিল, আরো 6খানা বোট ছিল আমার সঙ্গে। উনি কি ঘোরাতে বললো আপনাকে যে আপনি ঘুরে হ্যাঁ, ঘোরাতে মোদিবাবু বললেন? হ্যাঁ, ঘোরাতেই বললো। ওই আপনার নৌকার মধ্যে সিকিউরিটি ছিল না উনি একা ছিলেন? কি বললো শেষে ঘোরানোর পরে? ঘোরানোর পরে যখন নেমে যায়, আমি নৌকায় দাঁড়িয়েছিলাম, তখন নেমে যেয়ে মোদিবাবু আমাকে হাত ইশারা করে ডাকছে, এইভাবে ডাকছে। ডাকার সঙ্গে সঙ্গে ওনার কাছে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমাকে 500 টাকা হাতে এইভাবে পকেটে ঢুকে দিল, আর উনি নিজে হাত দিয়ে টেনে ধরে আমার গার পর দিয়ে ফটো তুলল। 500 টাকা দিয়েছিল। 500 টাকা। আর নৌকা ভাড়া ওইটাই। নৌকো ভাড়া যার সঙ্গে মানে কথা হয়েছিল ওরা নিয়ে নিয়েছে, যাদের নৌকো তারা এক্সট্রা আপনি 500 টাকা এক্সট্রা আমাকে দিল। পকেট থেকে হ্যাঁ, ওনার থেকে দিল। নৌকো বিহারের সময় কোনো রকম কথাবার্তা হলো আপনার সাথে? না, আমার সঙ্গে অন্য কোনো কথা হয়নি, শুধু ক্যামেরা আমার ফটো নিয়েছে, আপনার ছবি নিয়েছে? আমার ছবি নিয়েছে। কেমন লাগছে এই যে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি? খুব ভালো লাগলো। ভারতবর্ষে একটা প্রধানমন্ত্রী যদি হঠাৎ আমার মতন সাধারণ লোকের কাছে আসে, তার তো নিশ্চয়ই তার মনে একটা আনন্দ লাগবে বা ভালো লাগবে। আপনি একাই চালাচ্ছিলেন না? আমি একাই চালাই। ফেরার পরে এই গ্রামের মানুষ কিভাবে দেখছে বিষয়টা? আপনার এলাকার মানুষ, প্রতিবেশী? আমাদের এলাকার তো লোক সবাই বলছে ভালো। তারপর কলকাতা যেখানে এসেছিলাম, এরা 50 থেকে 60 জন সঙ্গে আমার হিয়ারিং হয়েছে, কিভাবে আসলো, কিভাবে যোগাযোগটা হলো, এই সব বলা হয়েছে। তারা মিডিয়াটা ক্যামেরায় তুলে নিচ্ছে, যেটা সঠিক আমি সেটাই বলেছি।